আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের শেখাবো সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সমাধান। তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর তোমরা কীভাবে সমাধান করবে দেখো। পরীক্ষায় পূর্ণমান 30 থাকবে, সময় 1 ঘন্টা। তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু পূর্ণমানটা কমও হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে, 25 নয়তো 30 হতে পারে। দেখো নিচের প্রশ্নগুলো। 1 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 মার্ক করে থাকবে, 8টি করতে হবে। দেখো একের একে কি করতে বলা হয়েছে। 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। দেখো এখানে মাস বের করতে বলা হয়েছে, তো প্রথমে লিখব 1 বছর সমান 12 মাস। ঠিক আছে, তো এবার দেখো এই 12 গুণ চিহ্ন 1/4। তো 12কে 4 দিয়ে ভাগ করলে হবে 3, তো 3 1 3 মাস। কি পেলাম? 1 বছর 1/4 অংশ সমান 3 মাস। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার দেখো 1/2 প্রশ্ন বলা হয়েছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। তো দেখো এখানে শতকরা বের করতে বলা হয়েছে, 55 গ্রাম বলেছে 5 কিলোগ্রামের। তো 1 কিলোগ্রাম সমান কত জানি যে 1000 গ্রাম, 5 কিলোগ্রাম সমান কত হবে 5000 গ্রাম। তো এইভাবে করতে পারি যে 5000, এই 55টা উপরে লিখতে হবে, 55টা উপরে, আর নিচে লিখতে হবে 5000। 5000 শতকরা বলেছে সেই জন্য কি উপরে কিন্তু 100 দিতে হবে, পার্সেন্ট বললে নিচে 100 দিতে হতো। এটা কাটাকুটি করে নেব, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কেটে দিলাম। এখানে থেকে 55, এখানে থেকে 50, দুটোকে 5 দিয়ে ভাগ যাবে, 5 11 55, আর 5 10 হচ্ছে 50। কত দাঁড়াচ্ছে? উপরে দাঁড়াচ্ছে 11, নিচে দাঁড়াচ্ছে 10। তো দেখো উপরে তো বেশি হচ্ছে, নিচে কম হচ্ছে, তো এটাকে তোমরা ভাগ করে কিন্তু পূর্ণ করতে পারো। তোমরা পরীক্ষায় লাল কালি ইউজ করবে না, তোমাদের বোঝার সুবিধাতে আমি ব্যবহার করছি, যেন তোমরা বুঝতে পারো, প্রশ্ন আলাদা উত্তর আলাদা বুঝতে পারো। তোমরা কালো কলম এবং নীল কলম ব্যবহার করবে। তো 11কে যদি 10 দিয়ে ভাগ করি, তো দেখো তো কত পাবো? 10 1 10 পাবো ভাগফল, আর 1 পাবো ভাগশেষ, আর 10টা পাবো কি ভাজক। এটা হচ্ছে পার্সেন্ট। এটা হয়ে গেল উত্তর। এবার দেখো 1.3 বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। সমকোণ মানে কি 90 ডিগ্রি। সত্য মিথ্যা যাচাই করি। অবশ্যই দেখো বর্গাকার চিত্রের প্রতিটি কোণ কিন্তু সমকোণ হবে, মানে 90 ডিগ্রি হবে। এটা সত্য, তো লিখে নেব যে সত্য। এবার দেখো 1/4 প্রশ্ন বলা হয়েছে 169:221 অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ মানে কি ছোট করতে হবে। তো দেখো এখানে প্রথমে বসে নিচ্ছি 169:221। এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত এইভাবে করবো। দেখো দুটোকে দেখো ভাগ যাবে 13 দিয়ে। এটাকে 13 দিয়ে ভাগ করি তো 13 পাবো, আর 221কে 13 দিয়ে ভাগ করলে পাবো 17। ঠিক আছে, এটা হলো লঘিষ্ঠ রূপ, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার দেখো 1.5 অঙ্ক। এখানে দেখো -6 -5 -7 এগুলো ইন্টু আছে, ইন্টু -3 সমান কত হবে। দেখো তোমরা কীভাবে সমাধান করবে। দেখো প্রথমে মাইনাস মাইনাসে কত পাচ্ছি, মাইনাস মাইনাসে পাচ্ছি প্লাস, মানে প্লাস, আর 5 6 30 পাচ্ছি। এভাবে বসিয়ে নিলাম প্লাস, কিন্তু এটা এইভাবে ঘিরে দিতে পারি, গুণ চিহ্ন দিয়ে এটা আমি বসিয়ে নিতে পারি। পরপর এইভাবে ধারাবাহিক গুণ করবো, সেই জন্য -3 এখানে বসিয়ে দিলাম। এবার দেখো প্লাস মাইনাস গুণ করলে কত হবে? মাইনাস হবে, আর এটা গুণ করলে হবে 3 7 21, 2 7 10 হবে। ঠিক আছে, গুণ চিহ্ন -3। এবার দেখো মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস, আর 210কে 3 দিয়ে গুণ করলে হবে। তো দেখো 0 3 হয় 0, 3 1 3,
আর 3 দুগুণে 6 মানে 630। এটা হচ্ছে অ্যান্সার মানে উত্তর। এবার দেখো 1.6 অঙ্ক। দেখো 1.6 বলা হয়েছে 81 গুণিত 81 কে 3-এর ঘাত আকারে প্রকাশ করে। এই প্রশ্নটা পরীক্ষায় কিন্তু প্রচুর পড়ে। দেখো প্রথমে 81কে তোমরা ভেঙে নেবে। তো 81কে উৎপাদক করে দেখো কী পাবো। 3-এর ঘাতে করতে হবে সেজন্য এটাকে আমি 3 দিয়ে বারবার ভাগ করব। 3 দিয়ে ভাগ করি 3 দুগুণে 6, আর এখান থেকে 2 থাকবে, 1 থাকবে, 3 7 21। আবার দেখো 3 দিয়ে ভাগ করব, 3 9 27, আবার 3 3 9, মানে 4টি 3 পেলাম। তো এখানে বসে নিতে পারি যে প্রথমে প্রশ্নটুকু নিচে দেখো 81 গুণিত 81 সমান, এখানে পাবো দেখো যে 81কে ভেঙে পাচ্ছি 4টি 3, 1 2 3 4। ঠিক আছে, এবার দেখো এটাকে ঘেরে নিতে পারি, না ঘিরলেও হবে। আর 81কে ভেঙে আবার দেখো 4টি 3 পাবো, 1 2 3 4। এটা আমি ঘিরে দিলাম। এবার দেখো কি করব, এখানে 3 পাচ্ছি কয়টি, 4টি। তো 3 বসিয়ে দিলাম, আর এখানে পাওয়ার 4 বসিয়ে দিলাম। এবার দেখো গুণ চিহ্ন দেবো। এখানে দেখো 3 পাচ্ছি 4টি, 3 দিলাম এখানে, আর মাথায় পাওয়ার 4 দেবো। তো এবার দেখো এটা কীভাবে সমাধান করছি। সমান, এখানে দেখো 3 পাচ্ছি, মানে 2 জায়গায় 3 আছে, সেখানে 3 বসাবো। এখানে 3 বসিয়ে দিলাম। বসিয়ে না পাওয়ার দেখো মাথায় কিন্তু 4 আছে, 4 কিন্তু এখানে বসিয়ে দিলাম। এবার দেখো এখানে 2 বার 3 আছে, যদি 3 বার 3 থাকতো তো এখানে কিন্তু ঘিরে দিয়ে আমি এখানে পাওয়ার 3 দিতাম বাইরে। 2 বার 3 আছে সেজন্য বাইরে কিন্তু আমি এখানে 2 দিব। তোমরা ভালোভাবে কিন্তু মনে রাখবে। দেখো এবার এই 3টা এখানে বসিয়ে নেব, আর এটা গুণ করে বসিয়ে নেব, 4 দুগুণে 8। দেখো ঘাতে প্রকাশ করা হলো 3-এর ঘাতে, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 1.7 প্রশ্ন বলা হয়েছে পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ। খুবই সহজ। এটা দেখো পি এর দ্বিগুণ মানে পি গুণিত 2 আর যোগ কিউ। চল রাশি এবং ধ্রুবক রাশি গুণ করা যায়, তো এটা আমি গুণ করব, 2p হচ্ছে আর প্লাস কিউ। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। এবার দেখো 1.8 যে কোনো সামন্তরিকের বিপরীত বাহুগুলি সমান। বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। এটা কিন্তু অবশ্যই সত্য হবে, তো লিখে নেব সত্য। এবার দেখো 2-এর প্রশ্ন। 2-এর প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তোমাদের বলে দেওয়া হবে যে কোনো 4টি করো, কিংবা 3টি করো, কিংবা 2টি করো। যতটা করতে বলবে ততটা তোমরা করবে। দেখো 4 মার্ক করে থাকবে, 4 4 16 মার্ক পাবে। 2.1 দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, 2-এর 3 4-এর 5 ও 2-এর 3 গুণিত 4-এর 5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করি। দেখো এখানে এটা একটা সংখ্যা, এখানে এটা একটা সংখ্যা, এটা গোটা একটা সংখ্যা, মানে 3টি সংখ্যা আছে। এটা না এটা না এটা, এটির মধ্যে সব থেকে ছোট কোনটা হিসাব করতে হবে। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে দেখো 2/3, 4/5, তারপরে ও 2/3 গুণিত 4/5। প্রথমে আমরা এটাকে গুণ করে নেব। তো দেখো 2/3, 4/5 ও দেখো যদি কোনা কোনা কাটাকুটি যেত, কাটাকুটি করতে পেতাম, যাচ্ছে না। 4 দুগুণে 8 উপরে, আর নিচে হচ্ছে 3 5 15। এবার দেখো কি করতে হবে, এর প্রত্যেকটা হর কিন্তু সমান করতে হবে। কোনো হর সমান নেই, তো 3 5 আর 15 লসাগু করে নেব, 3 5 15। তো দেখো কমপক্ষে লসাগুতে দুটি সংখ্যা ভাগ গেলেও ভাগ করতে পাবো। 3 দিয়ে দেখো 2টি ভাগ যাচ্ছে, 3 1 3, 5 যাচ্ছে না, 3 5 15। আবার দেখো এই 5 দিয়ে কিন্তু দুটো 5 কিন্তু ভাগ যাবে, 5 1 5 আর 5 1 5। দেখো 3 5 15 হচ্ছে তোমার লসাগু। এখন বসে নিতে পারি যে 3, 5, 15 এর লসাগু সমান 15। এবার দেখো
যে এটা প্রথমে বসাবো 2/3, মানে প্রত্যেকটা হর সমান করবো, সেই জন্য দেখো প্রথমে 2/3 বসালাম। এবার 4/5টা এখানে বসিয়ে নিচ্ছি, আর 8/15টা এখানে বসিয়ে নিচ্ছি, সমান সমান। দেখো এবার 2 গুণিত এখানে 3 গুণিত, এই 15কে 3 দিয়ে ভাগ করলে 5 পাবো, 5টা এখানে বসাবো, 5টা এখানে বসাবো। 5 দিয়ে 10 পাচ্ছি, আর এটা পাচ্ছি 3 পাচ্ছে 15। আবার দেখো 4 গুণিত 5 গুণিত 15কে আবার 5 দিয়ে ভাগ করলে পাবো 3, 3টা এখানে, 3টা এখানে। তো দেখো 3 4 12 পাচ্ছি উপরে, নিচে পাচ্ছি 3 পাচ্ছে 15। এবার দেখো আবার এই 15কে 15 ভাগ করলে 1 পাবো, একটা আমি দেখো 8 গুণিত 15 গুণিত এখানে 1 বসাবো, এখানেও 1 বসাবো, 8 একে 8 আর নিচে 15। এবার দেখো এর প্রত্যেকটা ভগ্নাংশ কিন্তু হর সমান হয়ে গেছে, 15 পেয়ে যাচ্ছে। এখন লব দেখে বোঝা যাবে কোনটা সব থেকে ছোট। তো দেখো এখানে 8, এখানে 12, এখানে 10, তো সব থেকে ছোট হচ্ছে এটা, এটা মানে এটা। তো তোমরা কিন্তু এটা কোনো সময় বসাবে না উত্তরে, এটা মানে হচ্ছে এই শেষের অংশটা, এটা হচ্ছে উত্তর। অতএব লিখে নেব, অতএব সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট সমান 2/3 গুণিত 4/5। বুঝতে পারলে, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 2/2, দেখো 2/2 প্রশ্নে বলা হয়েছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84, মানে এটা গুণ করতে হবে এত কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত। খুবই সহজ, এটা কি করতে হবে গুণ, আর তারপর এটা থেকে বিয়োগ করতে হবে। করে নিচ্ছি দেখো, তো লিখতে পারি যে মোট প্যাকেটের ওজন, মানে 12টি প্যাকেটের ওজন কিন্তু করে নিতে পারি। তো লিখে নেব যে মোট চিনির প্যাকেটের ওজন সমান 12 গুণিত 2.84। দেখো এটা কীভাবে গুণ করব, তোমরা সরাসরি রাফে গুণ করে নেবে। তো এটা গুণ করলে পাবো 12কে 2.84 দিয়ে গুণ করলে পাবো 34.08 কিগ্রা। ঠিক আছে, এবার বের করব যে বাক্সটির ওজন কত। এখানে দেওয়া ছিল যে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা। তো এবার আমি এখান থেকে বিয়োগ করে নেব। তো অতএব লিখব, অতএব বাক্সটির ওজন হবে সমান 36 বিয়োগ 34.08 কিগ্রা। দেখো এটা বিয়োগ করে নিচ্ছি। তো কীভাবে বিয়োগ করবো দেখো, এটা রাফ করে নিচ্ছি, এটা রাফ কিন্তু 36, আর এটাকে নিচে বসাবো। তোমরা অনেকে ভুল করো যে কীভাবে বসাবে কীভাবে বিয়োগ করবে, তোমরা ভাবো এটাই বড় এটা ছোট, না এটা বড়। দেখো এখানে দশমিক নেই, তবে ভাবতে হবে দশমিকটা এদিকে আছে, আর তোমার যতগুলো শূন্যর প্রয়োজন হবে দিতে পারো এদিকে। এবার দশমিক স্থানে দশমিক, এদিকে 0.8, এদিকে হচ্ছে 4, এদিকে হচ্ছে 3। বিয়োগ করে নেব, 10 থেকে 8 বাদ দিলে 2, এখানে 9 থেকে 0 বাদ দিলে 9, এখানে তো ধার দিয়েছিলাম, তো এখানে 5 থেকে 4 বাদ 1, এখানে হচ্ছে দশমিক। কত পেলাম? 1.92 কিগ্রা। দেখো কত সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। এবার দেখো 2/3 বলা হয়েছে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। এটা আছে দেখো ঐকিক নিয়মের অঙ্ক, এটা আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি। দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষা সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি
হলো। বের করতে বলা হয়েছে দেখো যে মোট কতদিন সাঁতার শিখতে যায়। এদিকে লিখব সাঁতার শেখার দিন, সাঁতার শেখার দিন, আর এদিকে লিখব মোট দিন, মোট দিন। তো দেখো 7 দিনে সে কিন্তু একদিন সাঁতার শিখতে যায়। 364 মানে এক সপ্তাহে দেখো 100 সমান 7 দিন, তো সে না 7 লিখলাম। 364 দিনে সে কদিন সাঁতার শিখতে যাবে। তো এটা আমি ঐকিক নিয়মে করে দেখাচ্ছি, তো লিখে নেব ঐকিক নিয়মে। লিখব 7 দিনে সাঁতার শিখতে যায় একদিন। তো একদিনে দেখো একদিনে সাঁতার শিখতে যায় কম হবে, কম হলে কি হবে, এটা প্রথমে বসিয়ে নেবে আর নিচে কিন্তু বসাবে 60টা, বেশি হলে কিন্তু গুণ হয়ে উপরেই বসতো। এবার দেখো 364 দিনে, এবার দেখো দিনটা বেড়ে গেল, তাই সে বেশি দিন সাঁতার শিখতে যাবে, সেই জন্য এটা প্রথমে বসে নেবে 1/7 আর গুণিত 364টা উপরে। এবার এই 364কে 7 দিয়ে ভাগ করে নেব। তো দেখো 5 7 35, আর এখানে 1 থাকে 4 থাকে, 7 2 14, তো কত পাচ্ছি 52, 52কে 52 দিন। ঠিক আছে, এবার দেখো 2-এর দিন। প্রশ্নে আছে 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা মন দিয়ে বুঝবে, অবশ্যই কিন্তু বুঝতে পারবে। দেখো এটাকে আমি ভাগ পদ্ধতিতে কিন্তু বর্গমূল করে নেব। দেখো উত্তর দেখো 9545, দেখো কীভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হয়। তোমরা এদিক থেকে জোড়া জোড়া দাগ দেবে, জোড়া জোড়া। এবার আমি বর্গের নামটা পড়ব, 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100। আমাকে এটা মেলাতে হবে, জোড়া আছে সেজন্য। ঠিক আছে, 10 10 100 হয়ে যাচ্ছে, তো 9 9 81, 9 9 পাচ্ছি 81। বিয়োগ করে নেব, 5 থেকে 1 বাদ দিলে 4, আর 9 থেকে 8 বাদ দিলে 1। ঠিক আছে, এবার এই দুটো সংখ্যায় নামবে, কেননা জোড়া আছে সেই জন্য নামিয়ে দিলাম। এবার দেখো কি করছি, এখানে যেটা সংখ্যা থাকবে তার এককের সংখ্যাটা দ্বিগুণ সংখ্যা বসাবে। 9 আছে, 9 2 কত হবে 18 হবে, আর তার পাশে কিন্তু জায়গা ফাঁকা রাখবে। এবার দেখো এই 18 পাশে আমি এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা আবার নিচে বসাবো, আর বসিয়ে গুণ করে যেটা মিলে যায়। তো এখন দেখো যদি না মিলে আবার কিন্তু কম বসাতে হবে। এখানে দেখো শেষে 14 আছে, তোমরা আইডিয়া করো কী দিয়ে হতে পারে। যদি করি এখানে 7 বসাই আর 7 নিচে বসাই, তো কম হবে, আর 8 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে। এর আমি 7 বসিয়ে আর 7 দিয়ে গুণ করে নিচ্ছি। 7 7 49, হাতে থাকে 4, 4 32, সরি 7 8 56, 56 আর 4 হচ্ছে 60, হাতে থাকে 6, আর 6 7 1 7, 7 6 হচ্ছে 13। তো কি পেলাম, এটা পাচ্ছি 7 দিয়ে, এখানে 7 বসাবো, আবার এখানেও 7 বসাবো, 1309। এবার আমি বিয়োগ করে নেব, 5 থেকে 9 বাদ দেওয়া যাচ্ছে না, এখান থেকে 1 ধরলাম, 15 থেকে 9 বাদ দিলে 6, এখান থেকে 1 ধরে দিচ্ছি 3 থেকে, 3 থেকে 0 বাদ 3, 4 থেকে 3 বাদ দেওয়া যাবে 1। এখন দেখো আর কিন্তু ভাগ যাবে না। ঠিক আছে, কিছু নামাতে নেই সেজন্য আর ভাগ যাবে না, এটা হলো ভাগ শেষ। তো প্রশ্ন বলেছে দেখো
যে এত থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ সংখ্যা হবে। এর যদি ভাগ কমপ্লিট হয়ে যেত তখন কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হতো 9545। এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এটা থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তবে সেটার সংখ্যাটা দাঁড়াবে একটি পূর্ণবর্গ সংখ্যা। অতএব লিখতে পারি যে 9545 থেকে ক্ষুদ্রতম ধনাত্মক 136 সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার দেখো 2.4 অঙ্ক। দেখো 2.4-এ বলা হয়েছে mn সরলরেখাংশের বহিস্থ বিন্দু P থেকে mn সরলরেখাংশের উপর বা বর্ধিত mn সরলরেখাংশের উপর লম্ব অঙ্কন করি। দেখো তোমরা কিন্তু বুঝতে অনেকে পারো না যে বহিস্থ বিন্দু কাকে বলে। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। এটা আমি প্রথমে যে কোনো মাপের একটি mn সরলরেখা অঙ্কন করে নেব। যে কোনো মাপে তোমরা করতে পারো। তো এটা একটা mn একটি সরলরেখা। এবার বলেছে এর বহিস্থ বিন্দু P। ধর এখানে একটা বহিস্থ মানে কি বাইরে, এই সরলরেখার বাইরে একটা যে কোনো একটা বিন্দু P নিলাম। এবার বলেছে এই P থেকে mn সরলরেখাংশের উপর বা বর্ধিত mn সরলরেখাংশের উপর লম্ব অঙ্কন করি। এখন সরাসরি এখানে দাগ টেনে মিলিয়ে দিলে হবে না, দাগটা সোজাও হতে পারে আর নাও হতে পারে। এই জন্য সোজা করার জন্য কী করতে হবে দেখো, পেন্সিল কম্পাসের সাহায্যে করতে হবে। প্রথমে এখানে আমি একটি চাপ কেটে নেব এই দাগটার উপরে। দেখো এইভাবে একটা আমি দাগ কেটে নিলাম। কাটার পরে দেখো এখানে একটা আমি এইভাবে চিহ্ন করছি যেন কাটতে পারি। আবার এইভাবে আবার আমি দেখো এখান থেকে কেটে নেব। এইভাবে কেটে নিলাম। আবার এখান থেকে কাটবো, আবার আমি এখান থেকে কেটে দিলাম। এরপরে দেখো এটাকে আমি মিলিয়ে দেব। এইভাবে আমি এখানে মিলিয়ে দেবো। এইটুকু মেলালে হবে, আর বাইরে বের করে দিলেও কিন্তু হয়ে যাবে। তো দেখো এটা হচ্ছে ও বিন্দুতে মিলিত হয়েছে। এটা হলো সুন্দর হবে। এবার দেখো 3 নম্বরে দেখো নিচের প্রশ্নগুলি সমাধান করো। 2 মার্ক করে থাকবে, সরি 2টি করতে হবে, 4 মার্ক করে থাকবে, 8 মার্ক পেয়ে যাবে। তো দেখো 3-এর 1-এ কী করতে বলা হয়েছে, পুলকবাবুর প্রশ্ন বলা হয়েছে যে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। দেখো এটা কীভাবে সমাধান করবে। এভাবে সমাধান করতে হবে। দেখো প্রথমে লিখে নেব যে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত। পুলক বাবুর ও মানিক বাবুর বয়সের অনুপাত সমান 7:9। এবার
এখন লিখব যে সমান উপর লিখব পুলক বাবুর বয়স, পুলক বাবুর বয়স, আর নিচে লিখব মানিক বাবুর বয়স, মানিক বাবুর বয়স সমান এখানে লিখব 7/9। এবার দেখো প্রশ্ন কিন্তু দেওয়া আছে মানিক বাবুর বয়স, মানিক বাবুর বয়স 72 পেয়ে যাচ্ছি। এবার দেখো এই 72কে 9 দিয়ে ভাগ করে নেব। তো দেখো মানে 9-এর সাথে কত গুণ করে 72 হয়েছে। তো 72কে যদি আমি 9 দিয়ে ভাগ করি 8-9 72 পাচ্ছি। মানে 9-এর সাথে 8 গুণ করে 72 হয়েছে, তো 7-এর সাথে আমাকে 8 গুণ করতে হবে। তো কত পাচ্ছি? 7-8 56, আর এটা থাকছে 72 পেয়ে গেলাম। এটা কিন্তু রাফ, ঠিক আছে। অতএব পুলক বাবুর বয়স, পুলক বাবুর বয়স সমান 56 বছর। এবার দেখো 3.2 অঙ্ক। দেখো 3.2 বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ও 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। দেখো এটা কীভাবে করতে হবে, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে। তো দেখো প্রথমে আমি যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নেব, নিলাম। এখন নাম দিয়ে দিতে পারি এ বি। এবার এখানে আমি 45 ডিগ্রি অঙ্কন করব। 45 ডিগ্রি অঙ্কন করার জন্য প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। দেখো এখানে আমি একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি। এইভাবে আর এইভাবে আর এইভাবে কেটে দেবে, আর এইভাবে কেটে দিলাম। এটাকে আমি মিলিয়ে দেব। তো এটা আমি মিলিয়ে দিলাম, নাম দিয়ে দিতে পারি এর সি। এটা কিন্তু তোমার 90 ডিগ্রি হলো। এখন এই 90 ডিগ্রিকে অর্ধেক করব, তো 45 ডিগ্রি পেয়ে যাব। তো দেখো এখান থেকে আমি যে কোনো চাপ নিয়ে কেটে নেব, আবার সেম চাপ নিয়ে কিন্তু এখানে কেটে নেব, কেটে নিলাম। এবার এটাকে আমি মিলিয়ে দেব। এটা আমি মিলিয়ে দিলাম। এটা নাম দিয়ে দিতে পারি, এটা একটা বাঁকা হয়ে গেছে একটু, এখান থেকে মিটিয়ে দেবো আমি। এটা হচ্ছে ডি। এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি। তো এটা লিখে নিচ্ছি আমি। দেখো তোমার অবশ্যই নীল কালি ইউজ করবে, ঠিক আছে। এখন লিখব যে কোণ ডি এ বি সমান 45 ডিগ্রি। এবার 22.5 ডিগ্রি করতে হবে। তো এই 45 ডিগ্রি অর্ধেক করলে কিন্তু 22.5 ডিগ্রি পেয়ে যাব। তো এটার অর্ধেক করব আমি। যে কোনো মাপ নিয়ে আবার কেটে নেব, যে কোনো মাপে একটি চাপ নিয়ে কাটবো, আর সেম চাপ নিয়ে কিন্তু এখান থেকে কাটতে হবে। এইভাবে কেটে দিলাম। এবার এটাকে আমি মিলিয়ে দেবো। এভাবে মিলিয়ে দিলাম। এর নাম দিয়ে দিতে পারি ই। তো অতএব লিখে নেব। তো দেখেন ও কোণ ই এ বি সমান 22.5 ডিগ্রি অঙ্কন করলাম, অঙ্কন করলাম। অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।